সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ইনসুলিন নিয়ে আলোচনা করছি। ইনসুলিন এক ধরনের হরমোন। ইনসুলিন অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন হয়। রক্তে গ্লুকোজ গ্রহণের মাত্রা ত্বরান্বিত করে এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন যে হরমোন রক্তে গ্লুকোজ গ্রহণ ত্বরান্বিত করে এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে, তাকে ইনসুলিন বলে। ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া। ইনসুলিন 9টি ধাপে উৎপাদন করা হয়, অর্থাৎ ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া 9টি ধাপে সম্পন্ন হয়। 1. ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। 2. ইনসুলিন উৎপাদনকারী জিন পৃথককরণ। 3. বাহক প্লাজমিড পৃথককরণ। 4. প্লাজমিড ডিএনএ কর্তন বা ছেদন। 5. রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি। 6. রিকম্বিন্যান্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানো। 7. জিন ক্লোনিং বা সংখ্যা বৃদ্ধিকরণ। 8. ইনসুলিন অণু পৃথকীকরণ এবং 9. ইনসুলিন অণু বিশুদ্ধকরণ। 1. ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। মানব দেহের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর উপরে ডিএনএ থাকে। ডিএনএর ভিতরে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে। অর্থাৎ মানব দেহের যে ক্রোমোজোমগুলো আছে তার 11 নম্বর ক্রোমোজোমের 2টি বাহু থাকে, একটা লম্বা বাহু আর একটা খাটো বাহু। খাটো বাহুর উপরে ডিএনএ থাকে, সেই ডিএনএর ভিতরে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে। ইনসুলিন উৎপাদনকারী জিন 153টি নাইট্রোজেন ক্ষারক দ্বারা গঠিত। 2. ইনসুলিন উৎপাদনকারী জিন পৃথককরণ। মানবদেহের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর উপরে ডিএনএ থাকে, সেই ডিএনএর ভিতরে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে। ইনসুলিন উৎপাদনকারী জিন পৃথক করে নেওয়া হয়। তিন, বাহক প্লাজমিড নির্বাচন ও পৃথকীকরণ। ইনসুলিন উৎপাদনকারী জিন বহন করার জন্য বাহক প্রয়োজন। এক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়া উত্তম বাহক হিসেবে কাজ করে। এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে গোলাকার প্লাজমিড ডিএনএ থাকে। এই প্লাজমিড ডিএনএ বাহক হিসাবে কাজ করে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম থেকে বাহক প্লাজমিড ডিএনএ পৃথক করে নেওয়া হয়।
4. প্লাজমিড ডিএনএ কে কর্তন বা ছেদন। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ হতে নির্দিষ্ট অংশ কেটে ফেলা হয়। 5. রিকম্বিনান্ট ডিএনএ তৈরি। লাইগেজ এনজাইম দিয়ে ইনসুলিন উৎপাদনকারী জিন প্লাজমিড ডিএনএর সাথে যুক্ত করে দেওয়া হয়। ইনসুলিন উৎপাদনকারী জিন প্লাজমিড ডিএনএর সাথে যুক্ত হলে রিকম্বিনান্ট ডিএনএ তৈরি হয়ে যায়। 6. রিকম্বিনান্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানো। প্রস্তুতকৃত রিকম্বিনান্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়া উত্তম পোষক হিসাবে কাজ করে, কিন্তু ব্যাকটেরিয়া স্বাভাবিক অবস্থায় অন্য প্লাজমিড গ্রহণ করে না। তাই ব্যাকটেরিয়া যে কালচার মিডিয়ামে জন্মে, সেই মিডিয়ামে ক্যালসিয়াম প্রয়োগ করে, তাপমাত্রা প্রয়োগ করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে ব্যাকটেরিয়া রিকম্বিনান্ট ডিএনএ গ্রহণ করে। প্রথমে ব্যাকটেরিয়াকে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের ভিতরে ডুবানো হয়। 14 থেকে 16 ঘন্টা সময় বরফ ঠান্ডা অবস্থায় ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের ভিতরে রাখা হয়। এতে ক্যালসিয়াম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আটকে যায়। এরূপ ব্যাকটেরিয়াকে জিএমও ব্যাকটেরিয়া বলে। এরপর ক্যালসিয়াম যুক্ত জিএমও ব্যাকটেরিয়া এবং রিকম্বিনান্ট ডিএনএ একত্রে মিশানো হয়। এই অবস্থায় 30 মিনিট বরফের শীতলে রাখা হয়। এরপর 90 মিনিট 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয় এবং সবশেষে 2 মিনিট আবার বরফ শীতলে রাখা হয়। এতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং রিকম্বিনান্ট ডিএনএ ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে। এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন পদ্ধতি বলা হয়। জিন ক্লোনিং বা সংখ্যা বৃদ্ধিকরণ। ফার্মেন্টেশন ট্যাঙ্কের ভিতরে জিন ক্লোনিং বা সংখ্যা বৃদ্ধি করা হয়। রিকম্বিনান্ট ডিএনএ সহ পোষক ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন ট্যাঙ্কে নেওয়া হয়, সেখানে রেখে দিলে উহা ব্যাকটেরিয়া কালচারে সংখ্যা বৃদ্ধি করে, কলোনি গঠন করে এবং প্রতিটি ব্যাকটেরিয়া কোষেই রিকম্বিনান্ট ডিএনএ উপস্থিত থাকে। ইনসুলিন অণু পৃথকীকরণ। ফার্মেন্টেশন ট্যাঙ্কের ভিতরে পোষক ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে। পোষক ব্যাকটেরিয়ার কোষে ইনসুলিন অণু উৎপন্ন হয়। ব্যাকটেরিয়া কোষ লাইসিস করে ইনসুলিন অণু পৃথক করা হয়।
নয়, ইনসুলিন বিশুদ্ধকরণ। কালচার মিডিয়া থেকে যে বিশুদ্ধ সংগ্রহ করা হয় তা বিশুদ্ধ নাও হতে পারে। তাই রাসায়নিক উপায়ে ইনসুলিন বিশুদ্ধ করা হয়। এরপর বিশুদ্ধ ইনসুলিন মানবদেহে প্রয়োগ করা হয়। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।